আসসালাম আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রিয়াজ, আহ, আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকজন পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করেছো। সো আমি সেশনটা শুরু করার আগে ছোট্ট করে একটু কিছু ব্যাপার বলে নিই। বেসিক্যালি আমরা আজকে যে সেশনটা নিব, এই সেশনটাতে আমরা যখন কেউ কথা বলার প্রয়োজন হবে, আমরা বাই ডিফল্ট সবাই মিউটে থাকবো। যখন কারো কথা বলার প্রয়োজন হবে আমাকে জাস্ট চ্যাট বক্সে জানাবা। কারো কোয়েশ্চেন থাকলে জাস্ট আমাকে কিউ লিখে দিবা, কোয়েশ্চেনের কিউ লিখে দিবা। আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি ডেকে আনমিউট করব, ঠিক আছে? আর যদি খুব বেশি সমস্যা না থাকে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা অন রাখো, সো দ্যাট ইনফ্যাক্ট কেউ আমাকে কোয়েশ্চেন করলে তার চেহারা না দেখলে আমি দেখা যাবে যে কনসেন্ট্রেশনটা ওভাবে করে তোমার কোয়েশ্চেনে দিয়ে করতে পারবো না, ঠিক আছে? আর সবাই নোটবুক এন্ড কলম নিয়ে রাখো। আর যদি মনে করো যে তোমার গার্জিয়ানও এই সেশনটা শোনার দরকার আছে, কারণ এখানে মোস্টলি তোমরা এখানে সবাই এসেছো বিদেশে যাওয়ার ব্যাপারে, উইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট ডিসিশন, এক নাম্বার। আর প্রসেসটাও তোমরা খুব একটা পরিচিত না প্রসেসটার সাথে, ঠিক আছে? সো এখানে তোমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে তোমাদের গার্জিয়ানের সাপোর্ট লাগবে, বা গার্জিয়ানদেরও অনেক কিছু জানতে হবে, বা গার্জিয়ানদেরও কোয়েশ্চেন থাকতে পারে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি সম্ভব হয় তোমাদের গার্জিয়ানরা যদি আসতে চান, ওনারাও চাইলে বসতে পারে তোমাদের সাথে, ঠিক আছে? আর সেশনটা আমি হচ্ছে গিয়ে কন্ডাক্ট করব ফর নেক্সট 45 মিনিটস এর মতো। তো 45 মিনিটস টু 1 আওয়ার তোমরা একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকবা, বিকজ আজকে আমরা হচ্ছে গিয়ে বেশ নতুন বেশ বেশ কিছু ব্যাপার সম্পর্কে জানবো। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি তোমাদের সবার সাথে। আমার স্ক্রিনটা যদি আহ, দেখা যায় প্রপারলি আমাকে একটু তোমরা জানাবে, ঠিক আছে? তো আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। জাস্ট ইয়েস অর নো লিখে জানালেই হবে। ওকে। So, first of all, I'm going to welcome all of you formally for our study abroad seminar. ঠিক আছে, আমাদের আজকের সেমিনারে বেসিক্যালি সেমিনারটা কন্ডাক্ট করবো আমি, দেবায়ন চক্রবর্তী, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ডিয়াজ ইন্টারন্যাশনাল লিমিটেড। সো রিয়াজ অলরেডি বলেছে আমি বেসিক্যালি আমি আমার ক্যারিয়ারটা বেসিক্যালি শুরু করি তোমাদের মতো যখন এখানে এইচএসসি পাশ করে হচ্ছে গিয়ে তোমরা লেটস সে যখন দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছো, তখন আমি বাংলাদেশ নেভিতে জয়েন করি। এবং বাংলাদেশ নেভিতে জয়েন করার পরে বাংলাদেশ নেভিতে সার্ভ করেছি প্রায় 10 বছর। দেন আমি হচ্ছে গিয়ে আহ, এই যে বাইরে যে তোমরা স্টুডেন্টদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমি এখন ইনভলভ আছি। সো দেখা যাচ্ছে ট্রেনিং দেওয়া, ক্যারিয়ার গ্রুমিং করা, বা ক্যারিয়ার কনসালটেন্সি, এবং দেশের বাইরে তোমাদেরকে সাপোর্ট দেওয়া, এই ধরনের বেশ কিছু কাজের সাথে আমি ইনভলভ। এবং সেই সাথে আমি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতেও হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেনিং সেশন নিয়ে থাকি বিদেশ যাওয়ার ব্যাপারে, অথবা হচ্ছে গিয়ে ক্যারিয়ার কনসালটেন্সি রিলেটেড। তো আমি আজকে আমার যদি ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গিয়ে জয়েন করেছো এখানে সবাই। সো আমাকে একটু চ্যাট বক্সে কি তোমরা একটু জাস্ট লিখে দিতে পারবে জাস্ট কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছো? আজকে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশ থেকে জয়েন করতে পারি। সো সামিয়া সাদাফ চট্টগ্রাম থেকে, আমার এলাকা। মোহাম্মদ রকিব হোসেন ঢাকা, দেন বাগেরহাট, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, রাজশাহী, বাড্ডা, বগুড়া, সাতক্ষীরা, রাজশাহী, পটুয়াখালী, নোয়াখালী, সাভার। ওকে, তার মানে মোরললেস হচ্ছে কি সারা বাংলাদেশ থেকে হচ্ছে কি সবাই জয়েন করেছো, এই তো? ভেরি নাইস টু সি, ভেরি নাইস টু সি। আচ্ছা, আজকে আমরা যে সেমিনারটাতে আসলে জয়েন করেছি, এই সেমিনারটার উদ্দেশ্যটা কি? এই সেমিনারটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি দিব ফর নেক্সট 40 to 45 মিনিটস। এখানে যারা তোমরা আসছো তারা সবাই কোনো না কোনো দেশে যেতে চাচ্ছ হায়ার স্টাডিজের জন্য, ঠিক আছে? কোনো না কোনো দেশে হায়ার স্টাডিজের জন্য যেতে চাচ্ছ। সো আমার দায়িত্বটা হচ্ছে তুমি কিভাবে তোমার এই বিদেশে পড়াশোনা করতে যাওয়ার স্বপ্নটাকে তোমার সাধ্যের সাথে ম্যাচ করে ফুলফিল করতে পারো, সেই গাইডলাইনটা তোমাকে আমি দিব। সো আমাদের যে কোম্পানি আছে ডিয়াজ ইন্টারন্যাশনাল,
বেসিক্যালি ডিয়াজ ইন্টারন্যাশনালের ফুল টিম তোমাকে সাপোর্ট দিবে, যাতে তুমি তোমার বিদেশে যাওয়ার, সেটা যে দেশেই হোক। আমি আজকে গ্র্যাজুয়ালি তোমাদেরকে অনেকগুলো দেশ সম্পর্কে বলবো। তো তোমরা যেই দেশেই যেতে চাও না কেন, সেই দেশে যাতে তুমি ঠিক মতো যেতে পারো, এই সাপোর্টটা দেওয়ার জন্যই আমরা। ঠিক আছে? সো আমাকে কি কেউ একটু চ্যাট বক্সে, আমাকে একটু তোমরা চ্যাট বক্সে একটু কি লিখে দিবা যে কে আসলে কোন দেশে যেতে চাও। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রথম থেকে রকিব হোসেন হচ্ছে গিয়ে খুব মনোযোগ দিয়ে শুনতেছো। সো রকিব হোসেনকে আমি একটু বলবো আনমিউট করতে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রকিব, তুমি একটু সবার উদ্দেশ্যে দেখি বলো, তুমি আজকে সে কেন জয়েন করছো, কোন দেশে যেতে চাও, কি জানতে চাও আজকে। অ্যাকচুয়ালি আমি কানাডার কিউবেকে যেতে চাই। এক হচ্ছে আমি বরাবর ইংরেজিতে দুর্বল ছিলাম। আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে। আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে B1 কমপ্লিট করেছি, আমার হয়তো এই বছরই B2 হয়ে যাবে। তো আমি মেনলি জানতে চাচ্ছি মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিয়ে কিউবেকে আসলে কিভাবে যাওয়া পসিবল, কারণ এই কিউবেক তো ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফ্রেঞ্চ। আমি এটা জানার জন্য এখানে আসছি। ওকে, আমি কিন্তু ভিডিও অন না রাখলে কাউকে কোনো কোয়েশ্চেন করবো না, ঠিক আছে? সো রকিব হচ্ছে কি ভিডিও অন রাখছিল, রকিবকে আমি কোয়েশ্চেন করার সুযোগ দিয়েছি। তোমরা আমার কথা শুনতে পারবে, বাট তোমরা আর কিছু বলতে পারবে না যদি ভিডিও অন না রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এখন আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে তোমরা কম বেশি সবাই হচ্ছে কি অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, এরকম বিভিন্ন দেশের নাম হচ্ছে কি লিখেছো। ঠিক আছে? সো আমি তোমাদের সাথে একটু ইনডেপথে যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে হচ্ছে গিয়ে কিছু ব্যাপার ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আজকের সেমিনারে আমরা আসলে ভেরি বেসিক কিছু ব্যাপার জানতে পারবো। ভেরি বেসিক, ঠিক আছে? আমরা খুব ডেপথে ঢুকবো না, বাট ভেরি বেসিক কিছু ব্যাপার সম্পর্কে আমরা আজকে অবগত হব। সো আমরা একটু আহ দেখি আসলে দেশের বাইরে যে তোমরা যেতে চাচ্ছ, ইনফ্যাক্ট দেশের বাইরে আসলে যেতে চাওয়ার রিজনটা কি আমরা আগে একটু সবাই বুঝি। ঠিক আছে? দেখো, দেশের বাইরে আমরা যদি যেতে চাই, এখানে বেশ কিছু পয়েন্ট আছে, যে বেটার লাইফস্টাইল, সিটিজেনশিপ অপরচুনিটি, পার্ট টাইম জব বা ফ্যামিলি সেটেলমেন্ট, সিকিউর ফিউচার, ট্যুরস অ্যান্ড অ্যাডভেঞ্চার। অ্যাপার্ট ফ্রম এভরিথিং, মানে মনে করো যে আমরা যেই যেই পয়েন্ট, যে যেই মন মানসিকতা থেকে বিদেশ যেতে চাই না, বিদেশ যাওয়ার ইচ্ছা থাকুক না কেন, বেসিক্যালি মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা কিন্তু আমাদের সবারই থাকে যে আমি যেখানে যাব ওখানে যাতে নিজে সেটেল হইতে পারি, এবং পরবর্তীতে যাতে আমার ফ্যামিলিটা ওখানে সেটেল হতে পারে। ঠিক আছে? যে আমি যাতে নিজে যেতে পারি, পরবর্তীতে যাতে আমার ফ্যামিলি সেটেল হইতে পারে। এখন মনে করো, আহ লেটস সে ফ্যামিলি সেটেলমেন্টটা আসলে অনেক ভাবে হয়, যে আমি একটা দেশে গেলাম, সব দেশ কিন্তু আবার আমাকে ফ্যামিলি সেটেলমেন্টে অ্যালাউ করছে না শুরুতেই। ঠিক আছে? সো প্রত্যেকটা দেশের তার মতো করে একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে। সো এই ক্রাইটেরিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং ওই অনুসারে আমাকে অ্যাকশনটা নিতে হবে। এখন আমরা যখন কেউ বিদেশ যেতে চাইবো, তখন কিন্তু আমাদের সবার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আমি আমার সাধ্য অনুযায়ী কোন দেশটাতে যেতে পারছি। 2 নাম্বার, আমার রেজাল্ট অনুযায়ী কোন দেশটা আমাকে নিতে চাচ্ছে, বা কোন দেশটা আমাকে কত পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে, বা আমাকে কি ফ্যাসিলিটি দিচ্ছে। 3 নাম্বার, কোন দেশটাতে আমি গেলে আমি আমার আশেপাশে পরিচিত মানুষজন পাবো, এবং চাকরি বাকরি করে আমি আমার খরচটা, হয়তোবা নিজের খরচটা নিজে ট্যাকেল দিতে পারবো। ঠিক আছে? এই ধরনের অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টর আমরা হচ্ছে গিয়ে আমাদের মাথায় রেখে দেন একটা বিদেশ যাওয়ার ডিসিশন নিব, বা বিদেশে আমরা পড়াশোনা করতে যাওয়ার ডিসিশনটা নেব। এখন আসি, আমি আবারও একটু স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি তুমি যদি আলটিমেটলি একটা বিদেশ যাওয়ার যে টোটাল প্রসেসটা, আমরা এই প্রসেস আসলে কোন জায়গাটাতে সাকসেস বের করে আনতে পারবো, আমরা সাকসেস বের করতে পারবো প্রথমে আমরা আমাদের পুরো ফাইলটা প্রসেস করব, দেন হচ্ছে কি আমি ভিসা পাবো এবং পড়াশোনা করব। এরপরে আমার জন্য কিন্তু খেলাটা ঘুরে যাবে। কিছু কিছু দেশ আছে যেই দেশগুলোতে আমি বেসিক্যালি সেটেল হইতে পারবো না, বা সেটেল হওয়ার ইচ্ছা থাকবে না। ওই দেশগুলোতে আমার যাওয়ার মূল উদ্দেশ্য থাকবে আমি অন্য কোনো একটা উন্নত দেশে ক্রেডিট ট্রান্সফার করব।
অথবা অলরেডি যদি আমি একটা উন্নত দেশে গিয়ে থাকি, আমার পড়াশোনার পাশাপাশি পড়াশোনার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আমি ওই দেশে চাকরির ব্যবস্থা করব। এবং সর্বোপরি চাকরি করতে করতে আমি একটা পর্যায়ে ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাবো এবং ওই দেশের নাগরিক হয়ে যাব। এই জায়গাটাতে আমার সাথে কারা কারা এগ্রি করছো দেখে আমাকে ইয়েস এর ওয়াই লিখে দাও তো, কারা কারা এগ্রি করো আমার সাথে, দেখে আমি তোমাদের সাথে একটু মিলছে কিনা। ওকে, তার মানে মোরলেস আমরা সবাই এই জায়গাটাতে কিন্তু এগ্রি করছি যে আমি আসলে একটা দেশে কিন্তু যাচ্ছি শুধু পড়াশোনা করার জন্য না, আমি কিন্তু চাচ্ছি ওই দেশটাতে সেটেল হওয়ার জন্য। কিন্তু কিন্তু কোন জায়গাটাতে গিয়ে আমি এখন সমস্যায় পড়তেছি এটা আমার জানতে হবে। দেখো, এই জায়গাটাতে তোমরা একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হবা। সেই কঠিন বাস্তবতাটা কি? কঠিন বাস্তবতাটা হচ্ছে, আমি মনে মনে আমার ইচ্ছা যে আমি ওই দেশে সেটেল হব। ঠিক আছে, আমি একটা উন্নত দেশে যাব, আমি ইউরোপে যাব, আমি ইউএসএ তে যাব, আমি ইউকে তে যাব, আমি কানাডাতে যাব। আমি কিন্তু মনে মনে আমার ইচ্ছা হচ্ছে আমি জীবনেও আর এই দেশে আসবো না, আমি ওই দেশে সেটেল হয়ে যাবো, এই দেশে আসলে ঘুরতে আসবো। কিন্তু আমার ওই দেশটাতে যেতে গেলে কাগজে কলমে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আসলে এই দেশে ফেরত আসবো। কারণ যখনই আমি ভিসার জন্য প্রসেস করব, আমাকে সবসময়ই এই জিনিসটাই বুঝাইতে হবে যে আমি আসলে আপনার দেশে যাচ্ছি পড়াশোনা করতে। পড়াশোনা শেষ হলে আমি ভাই ঘরের ছেলে ঘরে ফেরত আসবো। কারণ কোন দেশ যদি বুঝতে পারে, স্পেশালি উন্নত দেশগুলা, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো যদি তোমার কথাবার্তা বা তোমার কাগজপত্রে যদি বুঝতে পারে তুমি আসলে ওই দেশ থেকে আর ফেরত আসবে না, ও কিন্তু কখনো তোমাকে ভিসা দিবে না। তোমাকে কাগজে কলমে প্রমাণ করতে পারতে হবে বা কাগজে কলমে শো করতে পারতে হবে যে আমি আপনার দেশে শুধু পড়তে যাচ্ছি। আরো সহজ বাংলা ভাষায় যদি আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে প্রমাণ করতে হবে যে আমি আসলে আপনার দেশে যাচ্ছি টাকা খরচ করতে। যে আপনার দেশে একটা ইউনিভার্সিটি আছে, আপনার দেশে একটা কলেজ আছে, আমি আপনার দেশে কি করতে যাচ্ছি, টাকা খরচ করতে যাচ্ছি। কিন্তু আমরা যদি কাগজে কলমে যদি এটা প্রমাণ করি যে আপনার দেশ থেকে আমি উল্টো টাকা কামাইতে চাচ্ছি, তখনই কিন্তু হচ্ছে গিয়ে তুমি ভিসাটা আর পাবা না। এই জায়গাটাতেই আমরা বা আমাদের পুরো টিম তোমাকে সাপোর্ট দিচ্ছে। যে কিভাবে করে, যেমন তোমরা তো এখানে হচ্ছে গিয়ে হয়তো বা প্রথমবারের মতো বিদেশ যাওয়া, সো কিভাবে করে তুমি ডকুমেন্টেশনটা প্রিপেয়ার করলে, কিভাবে করে তুমি আগালে এই কাগজপত্রের দিকগুলো তুমি ক্লিয়ার থাকতে পারবা, সেই কাজটা করাটাই আমাদের টিমের উদ্দেশ্য। ঠিক আছে, এখন আমি একটু তোমাদেরকে দেখাই যে বেসিক্যালি কোন কোন দেশগুলো নিয়ে আমরা তোমাদেরকে সাপোর্ট দিতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি কম বেশি অনেকগুলো উন্নত দেশের অপশন এখানের মধ্যে আছে। সো আমরা কম বেশি যে দেশগুলো নিয়ে কাজ করি, টোটাল এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বুলগেরিয়া, ইউএসএ, হাঙ্গেরি, সুইডেন, দুবাই। দুবাইটা আসলে দেশ না, দুবাইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সংযুক্ত আরব আমিরাতের একটা সিটি, বাট মোস্টলি সবাই দুবাই বলে চিনে দেখে আমরা দুবাই লিখেছি, হ্যাঁ। দেন মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মাল্টা, চায়না, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড। এই দেশগুলোর সাপোর্ট বেসিক্যালি তোমরা আমাদের কাছ থেকে পাবে। এবং কারো যদি অন্য কোনো দেশেও যাওয়ার ইচ্ছা থাকে, আসলে সবচেয়ে মজার মজার জিনিস হচ্ছে আমাদের 500-র বেশি ইউনিভার্সিটির সাথে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফিলিয়েশন আছে। তার মধ্যে জাস্ট কয়েকটা ইউনিভার্সিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট কয়েকটা। যেমন আমাদের পার্টনার ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে নানজিং ইউনিভার্সিটি, সাউদার্ন সাউদার্ন কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল, এগুলো মোর অর লেস ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে অস্ট্রেলিয়ার। দেন হচ্ছে গিয়ে তোমরা এখানে দেখো যে ডেলহজি ইউনিভার্সিটি, আলগোমা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বিশপস ইউনিভার্সিটি। ঠিক আছে,
আমাদের সাথে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির সংখ্যা 500+। 500+ ইউনিভার্সিটিতে আমি তোমাকে সলিউশন দিতে পারবো। ঠিক আছে? এরকম ম্যাকগিল ইউনিভার্সিটি, দেন হচ্ছে যে জেভিয়ার ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালগারি, থমসন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, এইরকম প্রচুর 500+ টু ইউনিভার্সিটি লিস্ট। তোমরা ভালো মতোই বুঝছো যে আসলে 500+ ইউনিভার্সিটি সব তো আর আসলে স্লাইডে আনা সম্ভব না। সো আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে মোরললেস আমি তোমাকে কোন কোন জায়গায় সাপোর্ট দিতে পারছি, বা আমাদের অর্গানাইজেশন তোমাকে কোন কোন ইউনিভার্সিটি, যেমন দেখো এখানে শেষই হচ্ছে না, 500+ ইউনিভার্সিটি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড। এখন আসি, এই ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি অ্যাকচুয়ালি যেতে চাও, তাহলে কিছু ব্যাপার তোমাকে জানতে হবে। প্রথমত, আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে একটু তোমরা জানাও তো যে সবাই কি নোটবুক নিয়ে আমার সামনে বসছো, নোটবুক বা কলম নিয়ে বসছো? তাইলে সেই ক্ষেত্রে আমাকে একটু জাস্ট নোটবুকের এন লিখে দাও তো। নোটবুকের এন লিখে দাও একটু চ্যাটে। ভেরি নাইস, ভেরি নাইস, সব অ্যাটেন্টিভ পার্টিসিপেন্ট। ভেরি গুড, সবাই অ্যাটেন্টিভ পার্টিসিপেন্ট। ওকে, এখন আসো, আমি তোমাদের সাথে কিছু আহ, আমার তোমাদের ফাইল প্রসেসিং থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সের আদলে তোমাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে, মোস্ট অফ দ্য কেসে আমরা স্টুডেন্ট অবস্থায় যে ভুলটা করি, বা তোমরা স্টুডেন্ট অবস্থায় যে ভুলটা করো, সেটা হচ্ছে তোমরা হয়তোবা কোনো একটা জায়গায় যখন যাওয়ার জন্য মনস্থির করো, তখন প্রথমেই তোমরা যে জিনিসটা নিয়ে কনসার্ন হয়ে যাও সেটা হচ্ছে গিয়ে, আমি আসলে কত টাকায় যেতে পারবো। ঠিক আছে? প্রথম যেটা নিয়ে তোমরা কনসার্ন হও, আমি আসলে কত টাকায় যেতে পারবো। বাট যে জিনিসটা আমাদের সাথে কাজ করার সময় তোমাদের বুঝতে হবে সেটা হলো, আমরা কিন্তু কখনো ব্যাপারটা এভাবে করে রিপ্রেজেন্ট করি না যে তুমি 5 লাখ টাকা দিয়ে লেটসে মালয়েশিয়া চলে যেতে পারো, বা তুমি 10 লাখ টাকা দিয়ে তুমি ইউরোপ চলে যেতে পারো। ব্যাপারটা কখনো এরকম না। কারণ তোমার বাজেটটা কত হবে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অনেকগুলো ফ্যাক্টর, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে, তোমার ফাইন্যান্সিয়ালি তুমি আসলে কতটুক পর্যন্ত তোমার সাধ্যের মধ্যে আছে সেই বিষয়টার উপরে নির্ভর করে, তোমার আইএলস লাগছে নাকি আইএলস লাগছে না সেটার উপরে নির্ভর করে, তোমার ইউনিভার্সিটির টিউশন ফিসটা কত হচ্ছে সেটার উপরে নির্ভর করে, তোমার ওই জায়গার লিভিং এক্সপেন্সটা কত হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। প্লাস কোন কোন ইউনিভার্সিটি আছে ইভেন তোমাকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে। সো ইউনিভার্সিটি তোমাকে কি অফার করছে সেটার উপরে ডিপেন্ড করে। এরকম অনেকগুলো ফ্যাক্টর বেসিক্যালি এখানের মধ্যে আছে। এখন তুমি যদি আহ প্রথমেই যদি তুমি চিন্তা করো যে, বা প্রথমেই যদি তুমি আমাকে কখনো প্রশ্ন করো যে স্যার আসলে আমার হচ্ছে কি, আমি এখন ফিনল্যান্ডে যেতে চাই, আমার কত টাকা লাগবে, এই প্রশ্নটার কোনো সলিড উত্তর কিন্তু নেই। প্রথমে এই জিনিসটা তোমরা সবাই মাথায় ঢুকাও। বা তুমি এখন আমাকে বললে যে স্যার আমি ইউএসএ যেতে চাই, কত টাকা লাগবে, এই প্রশ্নটার কোনো সলিড উত্তর নেই। কারণ ইউএসএ তেই, মনে করো যে আমি শুধুমাত্র ইউএসএ তেই তোমাকে 20টা ইউনিভার্সিটি সাপোর্ট দিতে পারবো, সব ইউনিভার্সিটি টিউশন ফি সেম না, সব জায়গার থাকার খরচটা সেম না, সব জায়গার ওখানে তোমার লিভিং এক্সপেন্সটা সেম না, সব জায়গার রিকোয়ারমেন্ট সেম না, সব জায়গা তোমাকে সেম স্কলারশিপ দিচ্ছে না। তাহলে তোমার আসলে কি করতে হবে? তোমার যেটা করতে হবে সেটা হলো, তুমি জানো তোমার কি আছে। লেটস সে তোমার আগে জানতে হবে আমার কি কি লাগবে, বা আমার বেসিক কি কি জিনিস আছে, বা আমার কি কি বেসিক জিনিস রেডি করতে হবে। এখন বেসিক জিনিসগুলো যে আমার রেডি করতে হবে, এই রেডি করতে গিয়ে কিছু কাজ আছে যে কাজগুলো তুমি নিজে নিজেই করে ফেলতে পারবা। আবার কিছু কাজ আছে যে কাজগুলোতে হয়তোবা তুমি নিজে করতে পারবা না, তোমার হয়তোবা বাইরের কারো সাপোর্ট লাগবে। যতগুলো জায়গায় তোমার এই বাইরের সাপোর্ট লাগবে তুমি আমাদের অফিস থেকে তার সব সাপোর্ট পাবা, সব সাপোর্ট পাবা, সব সমাধান আমাদের কাছে আছে। এখন আসি,
তাহলে বেসিক কোন কোন জিনিসগুলা ইনফ্যাক্ট তোমার আসলে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা একটু ওই পয়েন্টটাতে একটু দেখি। আমি আবার একটু তোমাদের স্লাইডটা ওপেন করছি। দেখো, ফার্স্ট অফ অল, বিদেশ যেতে গেলে প্রথম যে জিনিস লাগবে তোমাদের সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট কার কার আছে দেখি একটু, পাসপোর্টের পি লিখে দাও তো আমাকে, যাদের যাদের পাসপোর্ট আছে পি লিখে দাও দেখে। ভেরি নাইস, তার মানে মোর অর লেস তোমরা এখানে ম্যাক্সিমামে অলরেডি অলরেডি পাসপোর্ট রেডি করে ফেলেছো। তার মানে তোমাদের অলরেডি পাসপোর্ট রেডি, মানে তোমরা কিন্তু অলরেডি এক ধাপ নিজেদেরকে প্রস্তুত করে রাখছো। এরপর আসি, নেক্সট আমার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমার একাডেমিক কাগজপত্র। একাডেমিক কাগজপত্রের মধ্যে কি আছে? আমি যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছি, লেটসে আমি যদি কলেজ পাশ করে থাকি, তাহলে আমার হয়তো বা এর আগের এসএসসি এইচএসসি সার্টিফিকেট গুলো, দেন হচ্ছে গিয়ে আমার ট্রান্সক্রিপ্ট, আমার টেস্টিমোনিয়াল, এই ধরনের যে জিনিসগুলো আছে, আমার মার্কশিট, এই ব্যাপারগুলো আমার রেডি থাকতে হবে। এই পর্যন্ত কিন্তু আমার বেসিক ডকুমেন্ট। ঠিক আছে, পাসপোর্ট আর একাডেমিক ডকুমেন্ট, মানে পাসপোর্ট আর সার্টিফিকেট, এটা হচ্ছে আমার বেসিক ডকুমেন্ট। এরপর থেকে একটু কি শুরু হবে, কঠিন জিনিসপত্র শুরু হবে। কিরকম? আমার ডকুমেন্ট লিগ্যালাইজেশন করা। ডকুমেন্ট লিগ্যালাইজেশন বলতে কি বুঝাই? কিছু কিছু দেশ আছে যেই সব দেশে যেতে গেলে তোমার আগে একটা বাংলাদেশ থেকে প্রমাণ লাগবে যে তুমি আসলে বাংলাদেশে ইলিগেল কোনো কিছু করো নাই, তোমার নামে কোনো মামলা নাই, তোমার নামে কোনো ক্লেম নাই। ঠিক আছে, আবার কিছু কিছু ডকুমেন্ট আছে যেই ডকুমেন্টগুলো বেসিক্যালি বাংলাতে হয়। লেটস সে ফর এক্সাম্পল হয়তোবা তোমার জন্ম সনদ, এটা হয়তোবা বাংলাতে আছে। ঠিক আছে, ওই জিনিসটাকে কি করতে হয়, ওই জিনিসটাকে ইংলিশে অফিসিয়ালি ট্রান্সলেট করে নোটারি করাতে হয়। সো এই যে ধরো ডকুমেন্ট লিগ্যালাইজেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, যেমন আবার মনে করো কি করতে হয়, একটু ভালো দেশে যেতে গেলে, যেমন লেটস আমি যদি তোমাদেরকে কানাডার কথা বলি, কানাডাতে দেখা যাচ্ছে আমাদেরকে জমি জমা দেখাইতে হয় বা একটা ফিক্সড অ্যাসেট দেখাইতে হয়। ঠিক আছে, তো তোমার ফিক্সড অ্যাসেট যেটা আছে, জায়গার দলিল যেটা আছে, ধরো তোমার ফাদার বা তোমার মাদারের যে যে জায়গার দলিলটা আছে, এটা তোমার বাংলাতে করা। সো এটাকে ইংলিশে কনভার্ট করে ওই ইংলিশটাকে লিগ্যালাইজ করতে হবে। ঠিক আছে, এরকম অনেক ধরনের ডকুমেন্টস আছে। এটা আমরা যখন তোমরা ফাইল ওপেন করবা, লেটসে এখন আজকের সেমিনারের পরে তোমাদের কিন্তু নেক্সট স্টেজটা কি, নেক্সট স্টেজটা হচ্ছে তুমি যদি এখন সিদ্ধান্ত নাও যে আমি, লেটসে ফর এক্সাম্পল তুমি সিদ্ধান্ত নিলে আমি ইউএসএ তে যাব। ঠিক আছে, তাহলে তোমার নেক্সট স্টেজটা কি? নেক্সট স্টেজটা হচ্ছে আমার পাসপোর্ট রেডি আছে, আমার পড়াশোনার সার্টিফিকেট রেডি আছে। ঠিক আছে, আমি এখন ইউএসএ যাওয়ার চিন্তা করছি। তাহলে আমি আমার ফাইলটা আগে ওপেন করব কোথায়? আমি আগে ডিয়াজের অফিসে গিয়ে আমার ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পরে ওনারা কি করবে? ওনারা আমার ফাইলটা দেখে ওনারা আমার কাছ থেকে জানতে চাইবে যে আমি কোন দেশে যেতে চাই, আমার এখন আমার ফ্যামিলির অবস্থা কিরকম, আমি কত টাকা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবো। ওই অনুসারে ওই অনুসারে বেসিক্যালি কি করা হবে, তোমাকে গাইড করা হবে। সো তোমাদের কিন্তু আজকের সেমিনারের পরে মেইন যে কাজটা সেটা কিন্তু হচ্ছে আগে সিদ্ধান্ত নেওয়া যে হ্যাঁ আমি ডিটারমাইন্ড আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই, এক নাম্বার। নেক্সট দুই নাম্বার হচ্ছে আমি ডিটারমাইন্ড আমি যদি বিদেশে যাই আমি ইউএসএ তে যেতে চাই, অথবা আমি কানাডাতে যেতে চাই, অথবা আমি ফিনল্যান্ডে যেতে চাই। আমি কোথায় যেতে চাই এই জিনিসটা আমি আগে ডিটারমাইন্ড হব। ডিটারমাইন্ড হওয়ার পরে দেন হচ্ছে কি আমি আমার ডকুমেন্টেশনের ব্যাপারে আগাবো, কারণ এক একটা দেশের ডকুমেন্টেশন এক এক রকম। ঠিক আছে, সো আমি এটা ডিটারমাইন্ড হওয়ার পরেই গিয়ে আগাবো যে আসলে আমি কিসে যেতে চাই। এরপরে আমরা আসি যে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে, এটা কিন্তু কোনো সেট রুলস না, এটা অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যাদের মনে করো যে ব্যাকআপটা কম, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা কম, মোস্ট অফ দ্য কেসে তারা কি চিন্তা করে যে ঠিক আছে আমি প্রথমেই যদি ইউএসএ চলে যেতে চাই, আমার একটা ভালো লেভেলের টাকা পয়সার ব্যাকআপ লাগবে, আমার হয়তো বা সেই ব্যাকআপটা নেই।
তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে হয়তোবা মালয়েশিয়াতে যাব, কারণ মালয়েশিয়াতে প্রথমে যেতে আমার খরচ কম হবে। এরপর হয়তো আমি কি করব, আমি মালয়েশিয়া থেকে হয়তোবা ক্রেডিট ট্রান্সফার করব। অথবা অনেকে চিন্তা করে কি, যে আমি ইউএসএ তে যেতে চাই, বাট আমার আইএলস নেই। লেটস সে আমি ইউএসএ যেতে চাই কিন্তু আমার এখন আইএলস নেই, বা আমি আইএলস করতে ভয় পাচ্ছি। তখন গিয়ে আমি কি করব, তখন গিয়ে আমি ইউএস এর কিছু ইউনিভার্সিটি আছে, যেই ইউনিভার্সিটিগুলো তাদের একটা ব্রাঞ্চ ওপেন করেছে দুবাইতে। ইউএস এর কিছু ইউনিভার্সিটি, বা কানাডার কিছু ইউনিভার্সিটি, বা অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি যেগুলো তো বেসিক্যালি আইএলস লাগছে যেসব দেশে যেতে, তারা অনেকেই ব্রাঞ্চ ওপেন করেছে দুবাইতে। যেই দুবাই ব্রাঞ্চে ফার্স্টে ভর্তি হতে তোমার আইএলস লাগছে না। ঠিক আছে? সো ওখানে গিয়ে কি করতে হয়, তুমি দুবাই ব্রাঞ্চে ভর্তি হবে, দুবাই ব্রাঞ্চে 1 বছর পড়াশোনা করবে, দেন গিয়ে তুমি একটা ইংলিশ টেস্ট দিয়ে, যেই টেস্টটা আইএলস এর তুলনায় অনেক সহজ, একটা ইংলিশ টেস্ট দিয়ে তুমি সেম ইউনিভার্সিটি, যেটা হচ্ছে গিয়ে ইউএসএ তে বা কানাডাতে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে ক্রেডিট ট্রান্সফার করবে। সো এটা গেল একটা অপশন। অর এলস কেউ কেউ চিন্তা করছে এরকম, কারো কারো চিন্তা ভাবনা থাকতে পারে এরকম, যে লেটস সে আমি কানাডাতেই যেতে চাই বা আমি ইউএসএ তেই যেতে চাই। লেটস সে ফর এক্সাম্পল ইউএসএ তে পড়াশোনা করার জন্য আমার কাছে হয়তো বা 15 লাখ টাকা থাকতে হবে। ঠিক আছে? আমি তোমাদেরকে এটা এক্সাম্পল হিসেবে বলছি, ধরে নিও না যে 15 লাখ টাকাই লাগবে। এক্সাম্পল হিসেবে বলছি যে তোমরা ধরলা কি যে আমি ইউএসএ যেতে চাই, ইউএসএ তে পড়াশোনা করার জন্য বা ইউএসএ তে যাওয়ার জন্য যে 15 লাখ টাকা দরকার, সেই 15 লাখ টাকা আমার কাছে আছে, বা আমার প্যারেন্টস এর কাছে বা আমার গার্জিয়ানের কাছে আছে। কিন্তু ইউএস এর ভিসা পাওয়ার জন্য আমাকে ব্যাংকে যদি হচ্ছে কি 40-50 লাখ টাকা দেখাতে হয়, সেই টাকাটা আমার কাছে নেই। আসছে কিন্তু আমরা একটু ডিপে ঢুকছি, এই জায়গা থেকে কিন্তু মনোযোগ দিবা যে আমার কাছে পড়ার জন্য 15 লাখ টাকা দরকার, ওইটা আছে, কিন্তু যাওয়ার জন্য আমার এমবেসিতে ব্যাংকে 50 লাখ টাকা দেখাতে হবে, সেটা আমার কাছে নেই। সেই ক্ষেত্রে কিছু সার্ভিস চার্জের বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকেই ওই ফান্ড সাপোর্ট পাবা। তোমাদের ব্যাংকে যে 50 লাখ টাকাটা দেখাতে হবে, সেটা কিছু সার্ভিস চার্জের বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকেই ফান্ড সাপোর্ট পাবা। এটা কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটি। তাইলে কি হচ্ছে, তুমি কিন্তু 15 লাখ টাকা খরচ করে তুমি কিন্তু আসলে ইউএসএ তে চলে যেতে পারতেছো। বাকি যে 50 লাখ টাকাটা তোমার নেই, সেটা কিন্তু দেখাচ্ছি কারা, সেটা সেই টাকাটা তোমাদের হয়ে যে স্পন্সর করার বা তোমাদের হয়ে যে একটা ডেপোজিট দেখানোর, সেই ডেপোজিটটা একটা ছোট সার্ভিস চার্জের বিনিময়ে আমরা দেখাচ্ছি। তাহলে এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। সো ওই জায়গায় যদি তোমাদের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক পারপাস যদি তোমাদের কোনো সাপোর্ট লাগে, সেই সাপোর্টটাও আমরা তোমাদেরকে দিব। তোমাদের জাস্ট কি করতে হবে, তোমরা এখন এখানে তোমরা লেটসে ফর এক্সাম্পল আমি দেখছি 62 জন, মানে 60 জনের মতো পার্টিসিপেন্ট আছো। এখন তোমরা আমার সাথে সবাই এটা এগ্রি করবা যে তোমাদের এই 60 জনে লেটসে মনে করো আহ তারিকুল ইসলামের সাথে কখনো জারিন আঞ্জুমের সমস্যাটা মিলবে না, জুবাইরের সমস্যার সাথে কখনো জাহিনের সমস্যা মিলবে না। সো তোমাদের প্রত্যেকটা ব্যক্তি তার তার মতো করে তার তার সমস্যা আছে। সো তোমাদের যার যেই সমস্যাই থাকুক না কেন, তোমাদের বসতে হবে আমাদের সাথে। একটা জিনিস মাথায় রাখবা, আমরা তোমাদের সমস্যার সমাধান করার জন্য আছি। ঠিক আছে? সো তোমার সমস্যাটা কিভাবে করে সমাধান করা যায় সেটা নিয়েই আমরা কাজ করব। কিন্তু তুমি যদি আমার কাছে তথ্য লুকাও, তুমি যদি আমার কাছে না বলো, তুমি যদি আমার কাছে শেয়ার না করো, তাহলে কিন্তু কখনোই আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না। তোমার মনের দুঃখটা আমাকে বলতে হবে। সেটা যে কোনো ধরনের দুঃখ হতে পারে। কিরকম দুঃখ হতে পারে? লেটস সে আমার এখনো পাসপোর্ট হয়নি, আমি পাসপোর্ট করতে পারতেছি না, কোনো না কোনো একটা সমস্যা, আমি পাসপোর্ট করতে পারছি না। তুমি বলো, আমি তোমাকে সমাধান করে দিব। তুমি সার্টিফিকেট কিভাবে অ্যাটেস্টেড করাতে হবে তুমি বুঝতেছো না, আমি তোমাকে সমস্যার সমাধান করে দিব। তুমি হয়তোবা বুঝতে পারতেছো না আমি জমি জমা কেমনে দেখাবো,
আমি একটা বাংলাদেশে আমার ফিক্সড অ্যাসেট কেমনে দেখাবো, তুমি বুঝতে পারতেছো না, আমি সমাধান করে দিব। তুমি হয়তো বা বুঝতে পারছো না যে আমার ব্যাংকে 30 লাখ টাকা বা 40 লাখ টাকা দেখাতে হবে, এটা আমি কেমনে দেখাবো। আমার তুমি হয়তো বা তুমি হয়তো বা এই ধরনের একটা প্রবলেম ফেস করছো যে আমার পড়ার জন্য লাগবে হচ্ছে গিয়ে 10 লাখ টাকা, 10 লাখ টাকা আমার গার্জিয়ানের আছে, কিন্তু আমার যেতে যে 30 লাখ টাকা দেখাতে হবে সেই টাকাটা আমার গার্জিয়ানের নেই। সো এই সমস্যার সমাধান আমি তোমাকে দিচ্ছি। দেন আসো, তুমি একটা উন্নত দেশে যেতে চাচ্ছ, হয়তোবা ওই দেশটাতে যেতে গেলে দেখা যাচ্ছে আইএলস লাগছে বা আইএলস লাগছে না। আইএলস লেগে থাকলে কি সমস্যা তোমার ওখানে হচ্ছে, বা আইএলস ছাড়া তোমাকে কিভাবে ওই দেশটাতে পাঠানো যায়, সবগুলো সমস্যারই কোনো না কোনো একটা সমাধান আছে, কিন্তু সেটা তোমার আমার সাথে এসে বসতে হবে, তোমার খোলাখুলি আমার সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে? সবার সব সমস্যা, যেমন তিথি বিশ্বাস এইমাত্র কোয়েশ্চেন করলো যে যাদের জমি জমা নেই তাদের সবার সব সমস্যার সমাধান আছে, সবার সব সমস্যার সমাধান আছে। আমাদের দায়িত্বই হচ্ছে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়া। কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে কি, তোমরা যদি আসলেই তোমাদের নিয়ত ফিক্স থাকে যে আমি, লেটস সে ফর এক্সাম্পল আমি ইউএসএ যাব, তোমার যদি নিয়ত ফিক্স থাকে যে আমি ফিনল্যান্ডে যাব, সেই ক্ষেত্রে তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমার আগে অফিসে এসে তোমার ফাইলটা নিয়ে বসে ডিসকাস করতে হবে। বাংলাদেশে বসে তুমি যদি কখনো চিন্তা করো, লেটসে আমি এখানে ফার্স্টে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়েন করছো, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ নোয়াখালী, কেউ চিটাগাং, হ্যাঁ। আমাদের অফিসটা কিন্তু হচ্ছে ঢাকাতে। ঠিক আছে? এখন তুমি লেটসে কুমিল্লাতে বা চাঁদপুরে বসে তুমি যদি চিন্তা করো যে ঢাকা যাব, ঢাকাতে কখন যাব, কিভাবে যাব, কি করব, আদৌ যাব কিনা, এই চিন্তা করলে কিন্তু বিদেশে যাওয়া হবে না। তোমাকে ঘর থেকে বের হতে হবে, বের হয়ে আসতে হবে, এসে তোমার সমস্যা বলতে হবে, তারপরে তোমার সমস্যাটা অনুযায়ী সমাধান করতে হবে। ঠিক আছে? সো এই কাজগুলো করার জন্য আমরা আছি। ঠিক আছে, আমরা আছি তোমাকে সাপোর্ট দিতে। বাট তোমার তরফ থেকেও কি করতে হবে, অন্তত পক্ষে তোমার এই যে পরিশ্রম করে একটু কষ্ট করে কি করতে হবে, তোমাকে আসতে হবে। ঠিক আছে? সেটা তুমি যত দূরেই থাকো, তুমি যদি কুমিল্লাতে থাকো বা চিটাগাঙে থাকো বা কক্সবাজারে থাকো বা রাজশাহীতে থাকো, একটু কষ্ট করে আসতে হবে। ঠিক আছে? একবারই আসো, একবার এসে সমস্যা সমাধান নিয়ে যাও, বাকি কাজের পরে দেখবা যে অনলাইনে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট প্রথমবার আসো। ঠিক আছে? এরপরে আমি আসি তোমাদের সাথে নেক্সট যে পয়েন্টটা আমি আলাপ করব, সেটা হলো ব্যাংকের ব্যাপারটা বা জমি জমার ব্যাপারটা বা ডকুমেন্ট লিগ্যালাইজেশনের ব্যাপারটা, এটা অলরেডি আমরা দিয়েছি। ফাইনাল যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে এমবাসি ফর্মালিটিস। এমবাসি ফর্মালিটিস বলতে আমরা কি বুঝছি? এমবাসি ফর্মালিটিস বলতে, আমি লেটসে এমবাসিতে যে দাঁড়াবো ভিসার জন্য, সো এমবাসিতে দাঁড়াতে গেলে আমার বেশ কিছু প্রিপারেশন নেওয়ার ব্যাপার থাকে। লেটস সে ফর এক্সাম্পল, লেটস সে ফর এক্সাম্পল তুমি অ্যাকচুয়ালি ধরো যে তোমার কাছে অ্যাসেট নাই, কিন্তু তুমি অ্যাসেটের সাপোর্টটা কার কাছ থেকে নিছো? আমার কাছ থেকে নিছো। সো তোমারও তো প্রিপেয়ার থাকতে হবে, কারণ ওই অ্যাসেটটা নিয়ে তো একটা প্রশ্ন আসতে পারে। তুমি তো কাগজপত্রে বলছো অ্যাসেটটা তোমার, সো তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে। সো এখন এই প্রিপারেশনটা তোমার নিতে হবে, যে প্রিপারেশনটার জন্য তুমি আমাদের টিম থেকে সাপোর্ট পাবা। তার মানে আমি শুধুমাত্র তোমাকে কিন্তু ডকুমেন্টস দিয়েই সাপোর্ট করছি না, আমি কিন্তু তোমাকে সেই ডকুমেন্টস এর আদলে তোমাকে প্রিপেয়ার্ডও করছি, যাতে তুমি ভিসাটা নিয়ে বের হয়ে আসতে পারো। সবাইকে কি আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? দেখি ক্লিয়ার হলে দেখি একটু আমাকে সবাই ক্লিয়ারের সি লিখে দাও তো চ্যাট বক্সে। মাত্র 12 জন হচ্ছে কি চ্যাট চ্যাট বক্সে রেসপন্স করছো, তার মানে বাকিরা মনে হয় বিরক্ত হচ্ছে নাকি? না, এখন আস্তে আস্তে হচ্ছে কি আসছে, বেশ অনেকজন হচ্ছে কি লিখছো, থ্যাংক ইউ সো মাচ, সবার রেসপন্সের জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আসি আমাদের নেক্সট পার্টটাতে। আমরা এখন তাহলে পুরো স্টেপটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবে সেটা নিয়ে একটু আলাপ করব। ঠিক আছে?
দেখো, সবাই তোমরা মনে করো যে আমার স্টেপ বাই, আমি মনে হয় শুধু ভিসাটা পেলেই হয়ে যাচ্ছে। সবার চিন্তাটা থাকে এটা যে আমি ভিসাটা পেলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই ভিসাটার জন্য যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু লম্বা একটা যুদ্ধ। ঠিক আছে? সেই যুদ্ধটাতে ধৈর্য ধরে তোমাদেরও থাকতে হবে এবং আমাদেরকেও থাকতে হবে। কারণ তোমার সাকসেস কিসে? ভিসাতে। আমার সাকসেসও ভিসাতে। সো তোমার আর আমার সাকসেসটা কিন্তু একই জায়গায়। যেহেতু তোমার আর আমার সাকসেসটা একই জায়গায়, তুমিও যেভাবে ধৈর্য ধরে আগাবা, আমিও ঠিক সেভাবে ধৈর্য ধরে আগাবো। স্টেপ বাই স্টেপ আমি তাইলে কিভাবে করে আগাইতে পারি, আমার স্টেপ বাই স্টেপ কাজটা কিভাবে করে চলবে আমরা একটু দেখি। দেখো, তোমার প্রথম কাজটা হচ্ছে যে আমি ফাইলটা প্রিপেয়ার করব। আমি কোন দেশে যেতে চাই, সেই দেশের জন্য কি কি দরকার হয়, ওই অনুসারে আমি এলিজিবল কিনা সেটা আমি অ্যাসেস করব। এবং সেই সাথে আমার পুরো ফাইলটা প্রিপেয়ার্ড কিনা। লেটস সে আমি কানাডা যেতে চাই বা আমি ইউএসএ যেতে চাই। এখন ইউএসএ যেতে চাইলে আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আমার তোমার ফিক্সড অ্যাসেট দেখাতে হবে। ঠিক আছে? সো আমার কি করতে হবে? আমি ফার্স্টে আমার প্রথম 25% কাজ তখনই কমপ্লিট যখন আমি আমার ফাইল জমা দিছি এবং আমার ফাইলটা দেখে আমি যেই দেশে যেতে চাই ওই অনুসারে আমার ফাইলটা অ্যাসেস করে টোটাল ডকুমেন্টেশন গুলো প্রস্তুত করা শেষ। আমার তখন 25% কাজ শেষ। নেক্সট কাজটা হচ্ছে আমার ইউনিভার্সিটি সিলেকশন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমি কোন ইউনিভার্সিটিতে আমার যোগ্যতার সাথে, আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের সাথে কোন ইউনিভার্সিটিতে ম্যাচ করছে এবং কোন ইউনিভার্সিটির সুবিধা এবং অসুবিধা কি, এই বিষয়টা তুমি ডিটারমাইন্ড হতে পারলেই তোমার 50% কাজ শেষ। তারপরের কাজটা কিন্তু সহজ। সেটা হচ্ছে ওই দেশে যাওয়ার জন্য আমার যেভাবে করে ফাইলটা রেডি করতে হবে, সে ফাইলটা আমি প্রিপেয়ার করব এবং এমবাসিতে সাবমিট করব। এখন লেটসে ফাইল প্রিপেয়ারের পার্ট হিসাবে কি কি থাকবে? আমি লেটসে ইউনিভার্সিটির কাছ থেকে অফার লেটার পাইছি, সেটা থাকবে। আমি ইউনিভার্সিটিতে টিউশন ফিস পেমেন্ট করছি, সেটা থাকবে। আমার যে ওই জায়গায় পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য আছে, সেই ডকুমেন্টস গুলো থাকবে। আমি যে বাংলাদেশে ফেরত আসবো, বাংলাদেশে আমার কিছু অ্যাসেট আছে যে কারণে আমার দেশে ফেরত আসতে হবে, সেই ডকুমেন্টেশনটা থাকবে। সো এই ধরনের যা যা ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে, সেই ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করে সাবমিট করার পরে আমার 75% কাজ শেষ। লাস্ট কাজটা বুকের মধ্যে সব সময় ধুকপুক ধুকপুক করবে কিছুদিন। ঠিক আছে? টেনশন, রাতে ঘুম হবে না। বাট আলটিমেট সাকসেসটা তখনই আসবে যখন আমার এই বুকে ধুকপুকানি থাকার পরেও 100% আমার কমপ্লিট হবে। কখন? যখন আমি ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাব। ঠিক আছে? সো আলটিমেটলি আমার চিন্তা ভাবনাটাই থাকবে যে আমি ধাপে 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 এই কাজটা শেষ করব। এখন তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো আমরা তো তোমাদের সাপোর্টের জন্য কন্টিনিউয়াসলি আছি। ঠিক আছে? এখন এই সাপোর্টটা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকেও আমাদের কাছে আসতে হবে, যেটা আমি বলেছি তো অলরেডি। ঠিক আছে? সো আমাদের কাছে আসতে গেলে তোমাদেরকে কিছু অফার আমরা দিয়েছি, অফার আমরা রেখেছি কোরবানির ঈদ উপলক্ষে। ঠিক আছে? এই অফারটা আমরা একটু দেখি। ইউজুয়ালি ইউজুয়ালি আমরা যে কোনো একটা দেশের ফাইল প্রসেসিং করার সময় যে ফাইল ওপেনিং যে চার্জটা, সেই ফাইল ওপেনিং চার্জটা হচ্ছে আমাদের অফিসে 10,000 টাকা। ঠিক আছে? এই 10,000 টাকাটা জমা দেওয়ার পরে বেসিক্যালি আমরা তোমার ফাইলটা অ্যাসেস করা শুরু করি, তোমার সাথে বসি, কোন ইউনিভার্সিটি ভালো হবে, তুমি কি কি দিতে পারবে, কি কি পারবে না, তোমার জন্য কি পরিশ্রম করতে হবে আমাদের, সব অ্যাসেসমেন্ট গুলো শুরু হয় যখন তুমি ফাইল জমা দিবে। সো তোমরা যারা যারা 25শে জুন, জুনের 25 তারিখের মধ্যে আমাদের কাছে ফাইল সাবমিট করবে, সেটা যে দেশের জন্যই করো সমস্যা নেই, 5,000 টাকা ডিসকাউন্ট পাবে সার্ভিস চার্জে। তার মানে তোমার অনলি খরচ হবে 5,000 টাকা ফাইল ওপেনিং চার্জ হিসেবে। আর যদি তুমি 30শে জুনের মধ্যে করো, তাহলে 3,000 টাকা ডিসকাউন্ট পাবে। 30শে জুন পার হয়ে গেলে তোমার
অ্যাজ ইউজুয়াল যে ফিটা সেটাই দিতে হবে। এরপর আসি, আমরা যখন তোমাদের জন্য ফাইল প্রসেস করি, তোমাদের ভিসা হওয়ার পরে আমরা একটা সার্ভিস চার্জ দিই। ভিসা হওয়ার পরে, ঠিক আছে, সেই সার্ভিস চার্জটার থেকে তোমরা 30,000 ডিসকাউন্ট পাবা যদি 25 তারিখের মধ্যে আমাদের কাছে ফাইল ওপেন করো। আর যদি 30 তারিখের মধ্যে করো তাহলে 20,000 ডিসকাউন্ট পাবা সার্ভিস চার্জের উপরে। সেটা যেই দেশের সার্ভিস চার্জ যত, এটা আমাদের একটা ফিক্সড রেট করা আছে চার্টে, ওই দেশের সার্ভিস চার্জের মতো ওই ডিসকাউন্টটা পেয়ে যাবে। সবচেয়ে মজার জিনিস, এয়ার টিকেটে তুমি যখন ভিসা পাবে, তুমি যে ফ্লাই করবে, এয়ার টিকেটেও আমরা তোমাকে ডিসকাউন্ট দিব। আমাদের কাছ থেকে যদি তোমরা এয়ার টিকেট করো, 25 তারিখের মধ্যে যারা ফাইল ওপেন করবে, তুমি যে দেশে যেতে চাও না কেন সেই দেশের এয়ার টিকেটের উপরে 15,000 টাকা ডিসকাউন্ট পাবা। আর 30 তারিখের মধ্যে ফাইল ওপেন করলে 10,000 টাকা ডিসকাউন্ট পাবা। সো তোমাদেরকে আমি যেটা বলবো যে তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এখানে আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফেসবুক পেজ সব ডিটেলসই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে বলবো, যেটা যাতে হচ্ছে গিয়ে আমাদের লেটসে হচ্ছে গিয়ে তোমাদের সাথে বা তোমাদের সাথে একটু যদি আমরা কথা বলতে চাই যাতে সুবিধা হয়, তোমরা যারা যারা বেসিক্যালি 25 তারিখ এবং 30 তারিখের মধ্যে আমাদের এই অফারটা নিতে চাও, তারা তোমাদের নাম এবং মোবাইল নাম্বারটা একটু চ্যাট বক্সে লিখে দাও আমাকে, সো দ্যাট আমাদের অফিস থেকে তোমাদের সাথে যোগাযোগ করবে। তোমরা এই সময়টার মধ্যে বাসায় কথাবার্তা বলো, আমাদের কাউন্সিলরদের সাথেও কথাবার্তা বলো। বাট যারা যারা খুব দ্রুত, ইউএসএ হোক, কানাডা হোক, ইউরোপের কোন একটা দেশে হোক, তোমরা হচ্ছে গিয়ে আমাদের অফিসে এসে ফাইল ওপেন করতে চাচ্ছ, তারা তোমাদের এবং মোবাইল নাম্বারটা আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে দাও। আমরা এখন আস্তে আস্তে আমাদের তোমাদের এখানে যদি কারো গার্জিয়ান থাকেন, আহ, একটু আমাকে জানাবা যে কার কার গার্জিয়ান আছে। একটু কষ্ট করে হচ্ছে কি আমাকে ইএস গার্জিয়ানের জি লিখে দাও, যদি কারো গার্জিয়ান এখানে প্রেজেন্ট থাকেন তাহলে একটু গার্জিয়ানের জি লিখে দাও দেখি। আহ, একটা আইডি আমি দেখতে পাচ্ছি, রিয়েলমি RMX 3771, একটু আনমিউট করো কাইন্ডলি, আর যদি সম্ভব হয় ভিডিওটা অন করো। একটু কষ্ট করে নাম আর মোবাইল নাম্বার দুটোই লিখে দিও। যারা যারা নাম্বার দিচ্ছ, শুধু নাম্বার দিলে তো বুঝবো না, নাম মোবাইল নাম্বার দুটোই দিও। চ্যাট বক্সের নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, কারো যদি কোনো প্রশ্ন থাকে, বেসিক লেভেলের কোনো প্রশ্ন থাকে, আমাকে একটু কিউ লিখে দাও, আমি তোমাদেরকে আনমিউট করবো, কিউ। আচ্ছা, ফার্স্টে কোয়েশ্চেন করবে জিয়ান ইসলাম। জিয়ান আনমিউট করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। হ্যাঁ, বলো ভাইয়া। আমি বেসিক্যালি একটা কনসালটেন্সি ফার্ম ওন করি। সো এখন আপনাদের আসলে সেমিনারে আমি করছিলাম। তো যেহেতু গ্রুপে লিঙ্ক আসছে আপনাদের সাথে জয়েন হয়ে আমি মিটিং করছিলাম, দেখলাম যে মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগলো। আমি যদি আপনাদের সাথে পার্সোনালি মিট করতে চাই তাহলে করণীয় কি? আপনাদের স্টুডেন্টদের পরে, যেহেতু আমরা বি পারপাসে কথা বলবো, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি কাইন্ডলি ইজ দ্যাট হচ্ছে কি, পসিবল? অবশ্যই পসিবল ভাইয়া। আপনি আমাদের আপনি হচ্ছেন কি আপনার হোয়াটসঅ্যাপের যে, যার কাছ থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন, জাস্ট তার সাথে একটু নাম ওইটা আর মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমি জানি না আসলে কিভাবে আমি গ্রুপে অ্যাড হয়েছি। আমি দেখলাম যেহেতু অ্যাব্রোড রিলেটেড সেমিনার আর জি, যেহেতু ফ্রি টাইম, সো আমি জয়েন থ্যাংক ইউ করলাম সো মাচ। ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ভাইয়া। আমি এখন সম্ভবত আমি যদি ভুল না করি
কিভাবে গ্রুপে জয়েন হয়েছি জানি না। আর এখানে মনে হয় আপনার পার্সোনাল আছে, নাম্বার দেওয়া আছে গ্রুপে। সো আমাকে কাইন্ডলি আপনার পার্সোনাল নাম্বারের লাস্ট নাম্বারটা ডিজিট বললে আমি হয়তো আপনাকে পার্সোনালি নক করতে পারি। লাস্টের নাম্বারটা হচ্ছে যে 1176। 1176, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, আমি ঠিক আছে, আমার এটা থ্যাংক ইউ। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আমি হাই লিখে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। জি। নেক্সট ওকে কোয়েশ্চেন ভাইয়া, আমি যাচ্ছি ফাহাদ আব্দুল্লাহ। থ্যাংক ইউ। ফাহাদ আব্দুল্লাহ একটু আনমিউট করবে কাইন্ডলি। হ্যাঁ ভাইয়া, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে বাইরের ইউনিভার্সিটিতে পড়ার জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে ওইসব স্পেসিফিক ফিল্ডে। ধরেন আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি, কিন্তু আমি ব্যাচেলার্স করছি অন্য সাবজেক্টে, এখন আমি ওইটার জন্য কি করব? আচ্ছা ওই পার্টটাটুকু শুধু। আচ্ছা, যদি এখন তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে, যে জিনিসটাকে আমরা বলি রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বেসিক্যালি তুমি যেটার উপর পড়াশোনা করেছো সেটার উপরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে, এটাই তো তোমার প্রশ্ন, রাইট ফাহাদ? ভাই এটা হলো লাইক এরকম না, আমি লাইক ধরেন আমি এখন একটা সাবজেক্টে পড়তেছি, লাইক আমি এখন মাস্টার্স করব অন্য আরেকটা সাবজেক্টে, বাট ওই সাবজেক্টে আমার রিলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, বাট আমার যে সিজি, লাইক আগের যে ব্যাচেলার্স করে যাচ্ছে ওইটার জন্য ওই সিজিটা আমার এনাফ আছে, আমার ব্যাংকও ঠিক আছে, দেন আমি কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি সাপোর্টটা লাগছে রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে? সো রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানোর ক্ষেত্রে যদি তোমার সাপোর্ট লাগে, তুমি আমাদের সাথে একটু এসে কথা বলতে হবে। যদি আমরা দেখি আমাদের বেশ কিছু পার্টনার কোম্পানি আছে, যদি আমরা এটার সাথে ম্যাচ করাতে পারি, তখন আমরা তোমাকে ওই জায়গাটাতে সাপোর্টটা দিব, ঠিক আছে? নেক্সট আমি যাচ্ছি আহ তাওহিদুল তাওহিদুল ইসলাম। তাওহিদুল ইসলাম আকরাম, একটু আনমিউট করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হচ্ছে আমি 2018 সালে হচ্ছে ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দেই, পরে একটা ইউনিভার্সিটিতে ভর্তিও হই, কিন্তু 19 সালে হচ্ছে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে হচ্ছে অন্য ভার্সিটিতে ভর্তি হই। তো রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার সময়, তো ওই ইয়ার গ্যাপ বা স্টাডি গ্যাপ হুম। যেটা আছে ওটা নিয়ে হচ্ছে ওরা রিজেক্ট করে দিয়েছে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা থেকে। ওই এক বছর কি করছে ওটা দেখানো মানে দেখাতে পারে নাই, তো এই ধরনের সমস্যা হলে কি করব? সেকেন্ড টাইম তো আমিও দিছিলাম। তোমার সমস্যা যতজনের আছে, একদম যতজনের যত রকম সমস্যা আছে, সব সমস্যার কোনো না কোনো সমাধান আমরা বের করে দিব তোমাকে, ঠিক আছে? যেমন তৌহিদুলের যে সমস্যাটা বলেছো, তৌহিদুলের সমস্যাটা কিন্তু তৌহিদুলের একার সমস্যা না। সো ওই গ্যাপটা রিকভার করার জন্য যাকে যেভাবে করে অ্যাডজাস্ট করতে হয় সেই কাজগুলো আমরা করব, কিন্তু এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের যার যার প্রোফাইল অ্যাসেস করে, তারপরই হচ্ছে কি তোমাকে আমি সাজেশনটা দিব, ঠিক আছে? এরপর আমরা আসি, আহ দেন যাচ্ছি আমরা, নেক্সট হচ্ছে মোহাম্মদ রকিব হোসেন। রকিব হোসেন একটু আনমিউট করবে। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার রাইট। কোশ্চেনটা হচ্ছে, আমার তো এবছর অনার্স শেষ হবে আমার, তারপর রেজাল্ট আস্তে আস্তে মার্চ মাস, মানে 2025-এর সেপ্টেম্বর ইনটেক ধরতে হবে। তাহলে আমাকেও কি এই জুন মাসেই আপনাদের ফাইল ওপেন করতে হবে, নাকি আমি পরে করতে পারবো? আচ্ছা, তোমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি যেটা করতে পারো, তো বেসিক্যালি তুমি তো অনার্স শেষ না করে তো তুমি পরের ধাপটাতে যেতে পারবে না, হ্যাঁ, ঠিক আছে? সো তুমি একটা কষ্ট করো, তুমি থাকো কোথায়? আমি হচ্ছে ক্যান্টনমেন্ট থাকি। আচ্ছা, তাহলে তুমি আমাদের ইনফেক্ট অফিসের কাছেই থাকো, খুব জি একটা দূরেও না, ঠিক আছে? সো তুমি একটা কাজ করো, তুমি 25 তারিখের মধ্যে একবার আসো, ঠিক আছে? জি। জাস্ট ফাইলটা হচ্ছে কি তুমি কোন দেশে যেতে চাও ওই অনুসারে হচ্ছে কি আমাদের কাউন্সিলরের সাথে কথা বলে যাও, বাদ বাকিটা তোমার সাথে ওখানে আমরা কথাবার্তা বলে নেব, ঠিক জি আছে? জি। ওকে। ওকে। দেন আমি আর যাচ্ছি হচ্ছে জাহিন, জাহিন ফায়াজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। অ্যাকচুয়ালি আমি পার্টিকুলারলি ইউএস এর জন্য চিন্তা ভাবনা করছি, অ্যাকচুয়ালি মাস্টার্স এর জন্য। তো ওকে, থ্যাংক উই নো গেটিং ইনটু স্কলারশিপ ইনটু মাস্টার্স ভেরি ডিফিকাল্ট, পার্টিকুলারলি ইন ইউএসএ। ইউ। রাইট। তো আমি জানতে চাচ্ছিলাম যে হাউ স্পাউস ক্যান অ্যাসিস্ট ইন মাস্টার্স ইন ইউএসএ, মানে আমি যদি আমার পার্টনারকে সাথে নিয়ে যাইতে চাই একসাথেই,
এখানে কি আমার স্পাউস আমাকে কোনোভাবে অ্যাসিস্ট করতে পারবে, মানে আমি স্টাডি করব ও অথবা ও আমার সাথে গিয়ে আমাকে পার্ট টাইম অথবা এনি কাইন্ড অফ ওয়ার্ক করে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে, অর এনি কাইন্ড অফ ইনফরমেশন ডু ইউ হ্যাভ রিলেটেড অন স্পাউস? আচ্ছা, আমি আমি বেসিক্যালি একটু এই জায়গাটাতে বলি। ইউএস এর ব্যাপারটা ইউএস এর ব্যাপারটা নিয়ে আমাদের একজন স্পেসিফিক কাউন্সিলর আছে। হ্যাঁ, বেসিক্যালি আমি ইউএস এর শুধুমাত্র যারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে ইউএস এর গ্রিন কার্ডটা নিয়ে যেতে চাই তাদেরটা নিয়ে কাজ করি আমি। বাট আমাদের অফিসে ইউএস এর পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক একজন কাউন্সিলর আছে, তারিকুল। ঠিক আছে, সো আমি যেটা করব যে তারিকুলের সাথে আপনাকে ট্যাগ করাই দিব। ঠিক আছে, সো দ্যাট তারিকুল আপনাকে বেসিক্যালি স্পেসিফিক গাইডলাইনটা দিতে পারবে, যে আপনি যেটা চাচ্ছেন ওই গাইডলাইনটা দিতে পারবে। ঠিক আছে। কার সাথে জানি কথা বলছিলাম, জাহিন মোস্ট প্রবাবলি। জি ভাইয়া, জি। ওকে, থ্যাংক ইউ। সো মোটামুটি আমরা হচ্ছে গিয়ে আমাদের সেমিনারের অনেকটুকু কভার করে ফেলেছি। আহ, আজকে আমরা হচ্ছে গিয়ে র্যাপ আপ করার আগে জাস্ট হচ্ছে গিয়ে ফাইনালি আরেকটা হচ্ছে গিয়ে কল টু অ্যাকশনে যাব, যে যারা যারা বেসিক্যালি আমাদের সাথে জয়েন্ট হইতে চান, ঈদের পরে হয়তো বা অফিসে আসবেন বা ফাইল জমা দেওয়ার চিন্তা করছেন বা দেশের বাইরে যাওয়ার চিন্তা করছেন, যদি কেউ হচ্ছে গিয়ে ফাইনালি আমাদের এখানে ইন্টারেস্টেড লিস্টে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনটা ড্রপ করতে চান, তারা একটু তাদের নাম এবং মোবাইল নাম্বারটা হচ্ছে গিয়ে কাইন্ডলি ড্রপ করেন। ঠিক আছে, নাম মোবাইল নাম্বারটা একটু ড্রপ করেন। আর বাদ বাকি যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ঈদের আগ পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত অফিস খোলা, বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অফিস খোলা আছে। আর এরপরে আমরা ঈদের পরে আবার অফিস খুলবে হচ্ছে 22 তারিখ। ঠিক আছে, 22 তারিখ মানে শনিবার। সো বেসিক্যালি আপনারা যারা হচ্ছে গিয়ে 22 থেকে 25 তারিখের মধ্যে আসবেন, ওর 22 থেকে 30 তারিখের মধ্যে অফিসে আসার চিন্তা ভাবনা করছেন, আমি রিকোয়েস্ট করব নাম আর নাম্বারটা ড্রপ করেন। আমি একটু আমাদের কাউন্সিলরকেও রিকোয়েস্ট করব যে কাইন্ডলি নাম্বারগুলো কালেক্ট করে ফেলেন, সো দ্যাট তাদের সাথে আপনারা কমিউনিকেশনে যেতে পারেন। অর আপনাদের এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি যে হয়তো বা ফিমেল আছেন, তারা হয়তো বা নাম্বার দিতে আনকমফোর্টেবল ফিল করতে পারেন। সো আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কোনো অ্যাডমিনকে, যে কোনো একজন অ্যাডমিনকে আপনারা নাম আর এবং মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, সো আমি আজকে আপনাদের আর বেশি সময় নেব না। আই এম গোয়িং টু র্যাপ আপ আওয়ার সেশন ভেরি ভেরি সুন। সো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। হোপফুলি আপনাদের সবার সাথে হচ্ছে আমাদের অফিসে দেখা হবে। আর এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে আমাদের রিয়াজ আছে, রিয়াজ হচ্ছে গিয়ে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিবে, বা আপনাদের যদি কোনো কমিউনিকেশনের কোনো প্রয়োজন হয় সেই জায়গায় আপনাদেরকে অ্যাসিস্ট করবে। সো থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি দেখা হচ্ছে সবার সাথে। সি ইউ সুন, গুড বাই।